হ্যালো স্টুডেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের থার্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের শ্রেণীবিভাগ বিভিন্ন রকমভাবে আর বিভিন্ন টার্মিনোলজি এগুলো পড়েছিলাম এবং শেষ করেছিলাম লিগ্যান্ডের ইন্ট্রোডাকশন দিয়ে। লিগ্যান্ডকে আমরা কত রকমভাবে কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে শ্রেণীবিভাগ করতে পারি সেইগুলো আলোচনা করেছিলাম। যেমন ধরো যোজ্যতা বা ডেন্টিসিটির উপর ডিপেন্ড করে মনোডেন্টেড, বাইডেন্টেড, একটা দুটো এক্সাম্পলও দিয়েছিলাম বিষয়টা বোঝানোর জন্য। আর তারপরে ছিল যে চার্জের উপরে বেস করে আমরা জানি যে ম্যাক্সিমাম লিগ্যান্ডসগুলোই হয় নেগেটিভলি চার্জড এবং নিউট্রাল, দু একটা পজিটিভলি চার্জডও হয়। এছাড়া স্পেশাল বিহেভিয়ার বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে চার ধরনের আমরা লিগ্যান্ড পাই: অ্যাম্বিডেন্টেড, ফ্লেক্সিডেন্টেড, ব্রিজিং লিগ্যান্ড এবং চিলেটিং লিগ্যান্ড। তারপরে আমি বলেছিলাম যে বন্ডিংয়ের উপরে বেস করে আবার লিগ্যান্ডের ক্লাসিফিকেশন করা হয়। এখন আজকে আমরা এই লিগ্যান্ডের বিভিন্ন ক্লাসিফিকেশান, তার অন্তর্গত প্রচুর এক্সাম্পলস দেখব এবং মোস্ট ইম্পর্টেন্টলি লিগ্যান্ডগুলোর নামগুলো আমরা জানবো। নামগুলো বলতে নামের বানানগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমরা যখন আইইউপিএসসি নমেনক্লেচার পড়বো তখন কিন্তু নামের বানানটা কারেক্ট হওয়া মানে খুবই প্রয়োজনীয় আর কি। নামের বানান যদি ভুল হয় তার মানে আইইউপিএসসি নেমিংটাই ভুল হচ্ছে আর কি। সেই কারণে আমাদের লিগ্যান্ডগুলোর নাম জানতে হবে। এবার একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে যে সমস্ত অ্যানায়নিক বা নিউট্রাল স্পিসিসগুলো লিগ্যান্ড হিসেবে কাজ করে, সাধারণভাবে তাদের যা নাম হয়, লিগ্যান্ড হিসেবে তারা যখন ব্যবহৃত হয় তখন তাদের নামটা অন্যরকমভাবে উচ্চারিত হয়। তো এবার অ্যানায়নিক লিগ্যান্ডগুলো যারা আছে তাদের সম্পর্কে একটুখানি আমি আগে একটা ইন্ট্রোডাকশন দিতে চাইছি, যে অ্যানায়নগুলোকে আমরা কী নামে ডাকি, কেন ডাকি সেই নামে। তো তারপরে আমি বলবো যে তারা যখন অ্যাজ এ লিগ্যান্ড ব্যবহৃত হবে তখন তাদেরকে আমরা কী নামে ডাকবো। আর তাহলে প্রথম আজকে আমি শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে যে টাইপস অফ অ্যানায়ন্স। ঠিক আছে, অ্যানায়নগুলোকে আমরা কীভাবে চিনি সেইটা। এটা কিছু কিছু তোমরা নিশ্চয়ই জানো, দু একটা নতুন জিনিস নিশ্চয়ই তোমরা শিখবে এখান থেকে আজকেও। তো তারপরে আমরা যেটা করব যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা স্পেশাল বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে যে চারটে শ্রেণীবিভাগ, সেইটা আগে একটু পড়ে নেব, কারণ তারপরে আমরা যাব যে ডেন্টিসিটির উপরে বেস করে যে মনোডেন্টেড, বাইডেন্টেড এইগুলোতে। তাহলে আমাদের একটু মানে ব্যাপারটা কী বলবো, অর্গানাইজ করাটা একটু ব্যাপারটা সোজা হবে আর কি। তাহলে অ্যানায়নগুলোকে তিনটে ভাগে মানে তিন ধরনের অ্যানায়ন হয় আর কি, যে নামে আমরা ওদেরকে ডাকি সেইটার উপরে বেস করে। প্রথম ধরনের অ্যানায়ন যাদের নামের শেষে থাকে আইডিই, অর্থাৎ আইড, যেমন ধরো অক্সাইড, ক্লোরাইড ইত্যাদি। এগুলো কারা হয়? এগুলো তারাই হয় যেখানে কোনো একটা এলিমেন্ট থাকে, একটাই মাত্র এলিমেন্ট থাকে। ঠিক আছে, একটা এলিমেন্ট, তার মাথায় একটা কিছু চার্জ আছে, ধরো n-, এলিমেন্টের মাথায় চার্জ আছে এরকম। আর সেকেন্ড টাইপ হচ্ছে লাস্টে তাদের নামের শেষে থাকে আইটিই, অর্থাৎ উচ্চারণ হয় আইট। এটা যেমন আইড তেমনি এটা আইট। আর আরেকটা টাইপ, সেটা নামের শেষে তাদের থাকে এটিই, এটিই উচ্চারণ হয় এট। এবার এই যে দুটো টাইপ, এই দুটো টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি সেই সমস্ত অ্যানায়ন যারা হচ্ছে অক্সি অ্যানায়ন, অর্থাৎ যে সমস্ত অ্যানায়নের মধ্যে অক্সিজেন অ্যাটম থাকবেই, নাইট্রেট, সালফেট ইত্যাদি। তো এবার এদের ক্ষেত্রে আইট এবং এট কারা? আইট বলে আমরা সেই সমস্ত অ্যানায়নগুলোকেই ডাকি যারা হচ্ছে লোয়ার অক্সিডেশন স্টেটে থাকে, আর এট আমরা তাদেরকেই ডাকি যারা হাইয়ার অক্সিডেশন স্টেটে থাকে। এইটা নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে এই আইডিইটা নিয়ে আলোচনা করি। আইডিই তাহলে কাদের নামের শেষে উচ্চারিত হবে? যেখানে হচ্ছে এলিমেন্টের ওপরে চার্জ থাকবে। এবার এলিমেন্ট বলতে ধরো যেটা দিয়ে শুরু করলাম, অক্সাইড, আইড, ঠিক আছে, ক্লোরাইড, ফ্লুরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আমি ধরে নিচ্ছি এই প্রত্যেকটা আয়নের তোমরা বানান জানো। বানান মানে স্পেলিং ভুল হলে পুরো মানে কাজটাই আর কি গণ্ডগোলের হয়ে যাবে। সুতরাং এইগুলোর সবকটার নামের কিন্তু স্পেলিং জানতে হবে। হ্যাঁ, আয়োডাইড। এছাড়া ধরো আরও হতে পারে সালফাইড। ঠিক আছে, অক্সাইড হয়েছে মানে সালফাইডও হবে, সালফাইড হয়েছে মানে N3- নাইট্রাইডও হবে। দেখো এখানে প্রত্যেকটাতেই একটাই মাত্র মানে এক প্রকারের অ্যাটম আছে। ঠিক আছে, কোনো একটা এলিমেন্ট, তার উপরে চার্জ। এবার চার্জ -1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে, নাইট্রাইড যদি হয় তাহলে P3-, ফসফাইড। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে শুধুমাত্র একটাই এলিমেন্টের একটাই অ্যাটম আছে তা নয়, এলিমেন্টের একটা পার্টিকুলার এলিমেন্টেরই
অনেকগুলো অ্যাটম আছে, সেটা সেরকমভাবেও হয়। যেমন ধরো অক্সাইডের ক্ষেত্রে আমরা লিখতে পারি O2 মাইনাস, আমরা এটার নাম জানি সুপার অক্সাইড, ঠিক আছে, সুপার অক্সাইড। তারপর ধরো O2 মাইনাস, এটা হচ্ছে পার অক্সাইড। তারপর ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে একটা হয় N3 মাইনাস, এটার নাম হচ্ছে অ্যাজাইড। একই রকমভাবে I3 মাইনাস হয়, I3 মাইনাস যখন বললাম মনে পড়ে গেল O3 মাইনাস হয়। O3 গ্যাস হচ্ছে ওজোন গ্যাস, তো এটার নাম হচ্ছে ওজোনাইড। প্রত্যেকটা আয়নেরই লাস্টে IDE থাকবে, ঠিক আছে। এছাড়া এই ক্যাটাগরির মধ্যে আরও কিছু হয়, হ্যাঁ অবশ্যই হয়, মনে পড়লো, এটা ভুলে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে কার্বাইড। কার্বাইড হচ্ছে এমন একটা আয়ন, কার্বাইডের আবার অনেক ভাগ হয়, আমরা এখানে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে আয়নিক কার্বাইড, মলিকিউলার কার্বাইড, কোভ্যালেন্ট কার্বাইড ইত্যাদি হয়, যেগুলো আমাদের অত জানার দরকার নেই। কার্বাইড আপাতত আয়নিক কার্বাইড 3 রকমের হচ্ছে, একটা হচ্ছে C4, তার মাথায় মাইনাস চার্জ, তার মানে কি একটাই পার্টিকুলার এলিমেন্টের অনেকগুলো অ্যাটম এসে গেল। একটা হচ্ছে C2 মাইনাস, আর একটা হচ্ছে C4 3 মাইনাস, C4-এর মাথায় 3টে নেগেটিভ চার্জ। এবার এই টাইপের নাম হচ্ছে মিথানাইড। দেখো মিথানাইড লাস্টে IDE আছে, এটার নাম হচ্ছে অ্যাসিটাইলাইড, ঠিক আছে, অ্যাসিটিলাইড বলা হয় অনেক সময়। বা এর আরও একটা নাম আছে IUPAC নেম, ইথাইনাইড, তোমরা নিশ্চয়ই পড়েছো অর্গানিক কেমিস্ট্রিতে, সেটাই। আর এটা হচ্ছে অ্যালাইলাইড। তো প্রত্যেকটারই লাস্টে IDE কিন্তু অবশ্যই আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আইডওয়ালা এলিমেন্ট, অ্যানায়ন। এবার কিছু এদের এক্সেপশন দেখাবো। এক্সেপশন হচ্ছে এমন যেখানে আমরা বলছি কি আইড তাদের নামেরই শেষে উচ্চারিত হবে যেখানে এক ধরনের অ্যাটম আছে। এবার এক ধরনের অ্যাটম মানে এক ধরনের এলিমেন্ট, তাহলে এক ধরনের এলিমেন্টের একটা অ্যাটম থাকবে অথবা মোর দ্যান ওয়ান অ্যাটম থাকবে, এটাই নর্মাল কেস। আর এক্সেপশনাল কেসটা হচ্ছে এটা যেখানে অবশ্যই এক ধরনের এলিমেন্ট থাকবে না, একাধিক এলিমেন্ট থাকবে। ফর এক্সাম্পল সবথেকে পরিচিত আমাদের হাইড্রক্সাইড, OH মাইনাস, হাইড্রক্সাইড যদি হয়, OH মাইনাস যদি হয়, তাহলে OR মাইনাসও হবে। OR মাইনাসের নাম হচ্ছে অ্যালকক্সাইড। কী নাম? অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড কী করে তৈরি হয় তোমরা নিশ্চয়ই জানো, পড়েছো অর্গানিক কেমিস্ট্রিতে। সাপোজ এটা একটা অ্যালকোহল আছে, তাহলে অ্যালকোহলের যদি এই বন্ডটা ভেঙে যায় এবং যদি এখান থেকে H+ বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকে RO মাইনাস। অ্যালকোহল থেকে তৈরি হচ্ছে বলে ওর নাম হচ্ছে অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড যেমন হয় তেমনি NH2 মাইনাস হয়। NH2 মাইনাসের নাম কি? অ্যামাইড, AMIDE। NH2 মাইনাস যদি হয় তাহলে NH তার মাথায় 2 মাইনাস, এটা হয়, এটা অ্যামাইড। আর NH হয়ে গেলে ইমাইড, IMIDE, ঠিক আছে। এছাড়াও আছে সায়ানাইড, CN মাইনাস, আইসোসায়ানাইড ইত্যাদি, ঠিক আছে। সায়ানাইড বানান কীরকম? CYANIDE, তাহলে আবারও লাস্টে IDE আছে। এবার ITE লাস্টে হচ্ছে উচ্চারণ আইট আর এট, ঠিক আছে। যদি বাংলাটা লিখতে চাই, উচ্চারণ যদি করতে মনে হচ্ছে অসুবিধে, তাহলে এরকম উচ্চারণ হবে লাস্টে, ঠিক আছে। আর লাস্টে আমরা শুরুতে যেটা পড়লাম IDE, ওটার লাস্টে থাকবে ডি, ঠিক আছে। ক্লোরাইড, অক্সাইড, নাইট্রাইড ইত্যাদি। এবার এইগুলো কোত্থেকে আসে দেখো, আমরা বললাম যে এগুলো হচ্ছে অক্সিঅ্যানায়ন। অক্সিঅ্যানায়ন মানে অক্সি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এইগুলো হচ্ছে আমাদের পরিচিত অক্সি অ্যাসিডস। এবার দেখো H2S, সালফিউরিক আর সালফিউরাস, এই দুটো নিয়ে আমরা যদি আগে আলোচনা করি, আমরা দেখবো যে এখানে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, এখানে +4। তাহলে আমরা এই কারণে, যেহেতু এখানে সালফারের ভ্যালেন্সি বেশি, অক্সিডেশন নাম্বার বেশি, তাই আমরা এটাকে বলি ইক অ্যাসিড, হ্যাঁ না, সালফিউরিক অ্যাসিড। আর এটা হচ্ছে আস অ্যাসিড, OUS, আস, সালফিউরাস অ্যাসিড। তাহলে এবার আমরা বলবো যে আচ্ছা, অ্যাকচুয়ালি এই হেডিংটা আমার দরকার নেই, এটা ঠিক আছে। আমি যেটা বলছি দেখো, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইক অ্যাসিড। তাহলে ইক অ্যাসিড থেকে তৈরি হওয়া অ্যানায়নগুলো, অক্সি অ্যানায়নগুলো হচ্ছে 8, ঠিক আছে। আর আস অ্যাসিড থেকে
আস অ্যাসিড থেকে তৈরি হওয়া হচ্ছে সেগুলো হচ্ছে আইট। এবার এইটাকে আমি একটু ছোট করে সাইডে লিখে রাখি, তাহলে সুবিধা হবে। এখানে এটার দরকার নেই, আমি এখানে লিখছি যে ইক অ্যাসিড থেকে তৈরি হবে যে অ্যানায়নগুলো তারা হচ্ছে ATE থাকবে লাস্টে, আর আস অ্যাসিড থেকে যে অ্যানায়নগুলো তৈরি হবে তাদের লাস্টে থাকবে ITE। এবার কী করে হচ্ছে দেখো, সালফিউরিক অ্যাসিড যখন একটা H+ লস করে, একটা মাইনাস H+ লিখলাম, তাহলে কি তৈরি হয়ে গেল HSO4 মাইনাস। ও যখন আরও একটা H+ লস করে, মাইনাস আর একটা H+ করে দিলাম, তাহলে এবার হয়ে গেল SO4 2 মাইনাস। এইটার নাম আমরা জানি যে সালফেট। সালফেট, এই যে লাস্টে ATE আছে, কেন ATE আছে? কারণ এটা ইক অ্যাসিড থেকে এসছে। একই রকমভাবে এইখানে HSO3 মাইনাস, তারপর তৈরি হবে SO3 2 মাইনাস, এটার নাম হচ্ছে সালফাইট। লাস্টে ITE কেন হলো? কারণ এটা আস অ্যাসিড থেকে এসছে। এবার এই অ্যানায়নগুলোর নাম কি? আমরা এদের নাম জানি বাইসালফেট, বাইসালফাইট, ঠিক আছে। এবার তোমরা নিশ্চয়ই এটাও জানো যে বাইসালফেট, বাইকার্বনেট, এই নামগুলোর পরিবর্তে বাই শব্দটার পরিবর্তে হাইড্রোজেন শব্দটা ব্যবহার করা হয়। এবারে হাইড্রোজেন শব্দটা ব্যবহার করাটা অনেক বেশি অথেন্টিক, মানে অনেক বেশি ইনফরমেটিভ। কেন সেটা বলছি আমি। তো তাহলে এটার নাম আমরা লিখব যে হাইড্রোজেন, উপরেরটা হাইড্রোজেন সালফেট, ঠিক আছে। এটা সালফেট, এটা হাইড্রোজেন সালফেট। আমরা বাইসালফেট বলছি না, তার বদলে বলছি হাইড্রোজেন সালফেট, আর এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এইবার এখানে একটা কথা উল্লেখযোগ্য, যেটা হয়তো তোমরা জানো না বা জানতেও পারো, সেটা হচ্ছে এই যে আমরা বাইসালফেট, বাইসালফাইড, এটা ভুল করলাম। এইটা বলার সঙ্গে আমরা এটার বাই কথাটার পরিবর্তে কেন আমরা হাইড্রোজেন কথাটা ব্যবহার করছি, ঠিক আছে। এই নামগুলোর মধ্যে এই হাইড্রোজেন এই শব্দটার মানে হচ্ছে এরা অ্যাকচুয়ালি আয়োনাইজেবল হাইড্রোজেন, আয়োনাইজেবল হাইড্রোজেন অ্যাটম। আয়োনাইজেবল মানে যেখান থেকে H+ তৈরি হতে পারে, আমরা বাংলায় বলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। মানে H+ তৈরি হতে পারে ওখান থেকে, তাই জন্যই তো এখান থেকে একটা H+ চলে গেছে, দিয়ে আরেকটা অ্যানায়ন তৈরি হয়েছে, আরেকটা ওর মানে কনজুগেট বেস তৈরি হয়েছে, এখান থেকেও তাই তৈরি হয়েছে। এবার যে সমস্ত ক্ষেত্রে হাইড্রোজেনটা আয়োনাইজেবল নয় অথচ হাইড্রোজেন আছে, এরকম এক্সাম্পল পাবো, সেখানে আমরা ওই হাইড্রোজেন শব্দটার ব্যবহার করব না, তখন শুধু এই পরেরটুকু ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল আশা করা যায়। এইবার তাহলে একই রকমভাবে আমরা এটা বলতে পারি, এটা যদি আমাদের এক্সাম্পল 1 হয়, তাহলে এক্সাম্পল 2 আমাদের এরকম হবে যে H2CO3 কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। ইক অ্যাসিড যেহেতু, তাহলে এখান থেকে তৈরি হওয়া অ্যানগুলোর নামের লাস্টে কী থাকবে? এট। তাই জন্যই যখন আমরা বলি HCO3 মাইনাস, যখন একটা H+ ছাড়লো HCO3 মাইনাস তৈরি হলো, তো এটার নাম আমরা বলি হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বনেট। কার্বনিক অ্যাসিড থেকে তৈরি হওয়া কার্বনেট, লাস্টে ATE। হাইড্রোজেন কার্বনেট কেন? কারণ এই হাইড্রোজেনটা আয়োনাইজেবল, মানে এই হাইড্রোজেনটাও -H+, মানে চলে যেতে পারে, এখানে একটা লিখে দিই -H+, তা তৈরি হয় CO3 2 মাইনাস, যার নাম হয়ে গেল কার্বনেট, লাস্টে ATE। কেন? কারণ এটা ইক অ্যাসিড থেকে তৈরি হয়েছে তাই। এবার থার্ড এক্সাম্পলটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং আর কি। এখানে আমরা শুরুতেই যেটা, এখানে আমরা 3টে এক্সাম্পল দেখবো অ্যাকচুয়ালি। দেখো H3PO4 কী নাম? ফসফরিক অ্যাসিড, এখানে জানি আমরা ফসফরিক, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবং এটা আমাদের এই যে আমরা টাইপস অফ অ্যানায়ন বলে স্পেশালি যে আমরা এট আর আইট এই দুটো যে টাইপ পড়ছি খুব ইম্পর্টেন্ট। কেন? আমাদের ইউনিট 7 পি ব্লক যখন আমরা পড়বো সেখানে গ্রুপ 15, 16, 17 ইত্যাদি এলিমেন্টদের অক্সি অ্যাসিড পড়তে হয়, আমাদের এই সমস্ত অ্যাসিডগুলোর রিয়াকশানস পড়তে হয় এবং এদের স্ট্রাকচারও পড়তে হয়। তো তখন এইগুলো কিন্তু একটু সামান্য হলেও ওখানে হেল্প করবে। এবার এই ফসফরিক অ্যাসিডের আমরা জানি যে এর ক্ষারগ্রাহিতা 3, মানে 3খানাই হাইড্রোজেন এখানে আয়োনাইজেবল। তাহলে যখন প্রথম হাইড্রোজেনটা চলে যায় তখন তৈরি হয় H2PO4 মাইনাস, তারপর তৈরি হয় আর একটা যদি H+ চলে যায়
তাহলে HPO4 2 মাইনাস, তারপরে PO4 3 মাইনাস, লাস্ট হাইড্রোজেনটা চলে যাওয়ার পরে নাম কি দেবো? লাস্টের নামটা তো বোঝাই যাচ্ছে, ফসফেট। এর নাম আমরা এমনিও আগে শুনেছি, ফসফেট। লাস্টে এটিই কেন? কারণ এটা ইক অ্যাসিড থেকে এসছে, তাই ফসফরিক অ্যাসিড। এইবার এটার নাম কি? একটা হাইড্রোজেন আছে যেটা কিনা আয়োনাইজেবল, তাহলে এর নাম হচ্ছে হাইড্রোজেন ফসফেট। হাইড্রোজেন ফসফেট। এটাও তাই, এখানে দুখানা হাইড্রোজেন আছে যারা হচ্ছে দুজনেই আয়োনাইজেবল, তাহলে আমরা বলবো যে এটা ডাইহাইড্রোজেন, দুখানা হাইড্রোজেন যেহেতু আছে, ডাইহাইড্রোজেন ফসফেট হচ্ছে এর নাম। ঠিক আছে, এইবার কম্প্যারিজনটা দেখো এর সঙ্গে, H3PO3 যেটা হচ্ছে, যেটার নাম আমরা কি জানি? ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড, ঠিক আছে। ফসফরাস কেন? আবারও এখানে +5 অক্সিডেশন নাম্বার ফসফরাসের, এখানে +3, ঠিক আছে, লোয়ার অক্সিডেশন নাম্বার, তাই এটা আস অ্যাসিড, তাই এখান থেকে তৈরি হওয়া অ্যানায়নগুলোর নাম কি হবে লাস্টে? ITE, আইট। ঠিক আছে তো, দেখো তাহলে যদি একটা H+ চলে যায় তাহলে আবারও H2PO3 মাইনাস, যদি আরও একটা H+ চলে যায় HPO3 2 মাইনাস। কথা হচ্ছে যে থার্ড হাইড্রোজেনটা আর যেতে পারবে না, কারণ এখানে মাত্রই দুটো হাইড্রোজেন আছে যারা হচ্ছে আয়োনাইজেবল। আমরা জানি যে ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 2, ডাইবেসিক অ্যাসিড, এটা ট্রাইবেসিক অ্যাসিড, বহুবার আমরা রেডক্স চ্যাপ্টারেও পড়েছি। তাহলে দেখো আমি যদি এরমভাবে লিখি আর কি সংকেতটা, তাহলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত, ফসফরিক অ্যাসিড। আমরা দেখতে পাচ্ছি তিনটে হাইড্রোজেনই অক্সিজেনের সঙ্গে, মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে যুক্ত, তাই তিনটে হাইড্রোজেনই এখানে আয়োনাইজেবল। কিন্তু ফসফরাস অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম যে H3PO2, তো এরকম হয়। তো যে হাইড্রোজেনটা সরাসরি ফসফরাসের সঙ্গে কানেক্টেড, ওইটা এই হাইড্রোজেনটা কিন্তু আমরা বলবো নন আয়োনাইজেবল। নন আয়োনাইজেবল। কটা হাইড্রোজেন আয়োনাইজেবল? দুটো, যারা হচ্ছে অক্সিজেনের সঙ্গে কানেক্টেড। তাহলে তার মধ্যে এই প্রথমে একটা বেরোলো, তারপরে আর একটা বেরোলো। এই থার্ড যে হাইড্রোজেনটা এখন পড়ে আছে, এইটা আর আয়োনাইজেবল নয়। এইবার আগে আমি যা বলছিলাম সেটা এবার ভেবে দেখো, যে এই যে নামের শুরুতে হাইড্রোজেন, ডাইহাইড্রোজেন, এটা বসানো হচ্ছে কেন? এটাই ইমপ্লাইড যে ওই হাইড্রোজেনগুলো হচ্ছে আয়োনাইজেবল। ঠিক আছে, তো এইখানে যে দুটো হাইড্রোজেন আছে, সেই দুটো হাইড্রোজেনের মধ্যে কটা হাইড্রোজেন আয়োনাইজেবল? একটা, সেটা আয়োনাইজ হওয়ার পরে এটা তৈরি হয়েছে, কিন্তু এটা তো আয়োনাইজেবল নয়। তাহলে এই দুটো হাইড্রোজেনের মধ্যে যেহেতু একটা হাইড্রোজেন আয়োনাইজেবল, আমরা এর নাম লিখব হাইড্রোজেন ফসফাইট। হাইড্রোজেন ফসফাইট। ডাইহাইড্রোজেন ফসফাইট লিখবো না কিন্তু, ডাইহাইড্রোজেন তখন লিখবো যখন দুটো হাইড্রোজেনই আয়োনাইজেবল। তাই এই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা প্রথমে বেরোলো, তারপর আরেকটাও বেরিয়ে গেল, কিন্তু এই দুটোর মধ্যে একটা মাত্র আয়োনাইজেবল, তাই হাইড্রোজেন ফসফাইট। আর এখানে তো কোনোটাই আয়োনাইজেবল নয়, তাহলে এটার নাম শুধুই ফসফাইট। ঠিক আছে, আমি বলছি এইবার এই যে ধরো কোনো একটা আমাদের কমপ্লেক্স থাকলো, যেখানে একটা লিগ্যান্ড হিসেবে এই আয়নটা থাকলো, তাহলে এই আয়নের নাম যদি আমরা ওই হাইড্রোজেন দেখেই যদি বলে দিই যে হাইড্রোজেন ফসফাইট বা বাইফসফাইট যদি বলি, তাহলে ভুল হয়ে গেল। এটার নাম হচ্ছে অনলি ফসফাইট। আর এটাকেও আমরা দেখে ওই রকম ডাইহাইড্রোজেন, এটা যেহেতু ডাইহাইড্রোজেন ফসফেট, এটাকে আমরা দেখে বলে দেবো যে ডাইহাইড্রোজেন ফসফাইট, তাহলেই কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, আর লাস্ট আরেকটা H3PO2, আমরা এটার নাম জানি কি? এটার নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। ঠিক আছে, হাইপো মানে কি? কম, হাইপার মানে বেশি। তাহলে এমনিতেই আস অ্যাসিড মানে হচ্ছে যোজ্যতা যার কম, লোয়ার অক্সিডেশন স্টেটের অ্যাসিড। তাহলে হাইপো মানে আরও কম হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে -4 দুটো অক্সিজেনের, এখানে +3, তাহলে কত? -1। সুতরাং ফসফরাসের এখানে ভ্যালেন্সি +1, মানে কমের থেকেও, আসের থেকেও কম, তাই জন্য সামনে একটা হাইপো বসানো হয়েছে। এবার H3PO2 স্ট্রাকচার কেমন? H3PO2 স্ট্রাকচার হচ্ছে এরকম, আর একটাও হচ্ছে এই যে এরকম H3PO3, মানে একটাই হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত, বাকি দুটো হাইড্রোজেনই হচ্ছে সরাসরি ফসফরাসের সঙ্গে যুক্ত এবং
তার ফলে দুজনেই হচ্ছে নন আয়োনাইজেবল। তাহলে আয়োনাইজেবল হাইড্রোজেন কটা আছে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা আছে, একটাই। তার মানে এ H+ কটা ছাড়বে, একটাই ছাড়তে পারবে, আর পারবে না। তাহলে এই যে H2PO2 মাইনাস নাম হলো, এখানে যে দুটো হাইড্রোজেন রয়েছে দুজনেই হচ্ছে নন আয়োনাইজেবল, আয়োনাইজ হতে পারবে না। তাই এর নামের সঙ্গে ডাইহাইড্রোজেন হাইড্রোজেন হবে না, শুধুই কি নাম হবে, হাইপোফসফাইড। হাইপোটা তো থাকবেই, যেহেতু ওর লোয়ার অক্সিডেশন স্টেটটাকে ডিনোট করছে। তাহলে হাইড্রোজেন হাইপোফসফাইড বা ডাইহাইড্রোজেন হাইপোফসফাইড এসব বলাই যাবে না, ঠিক আছে। তাহলে আমি আশা করা যায় যে পুরো বিষয়টা মানে কীভাবে নামগুলো আমরা দিই আর কি, সেইটা আমি বোঝাতে পারলাম। এইটা হয়তো আমাদের অনেকেরই এই কনসেপশনটা ক্লিয়ার নেই, সুতরাং এইটা আমাদের অন্তত এই লিগ্যান্ড পড়ার আগে এটা জেনে রাখা খুব দরকার। এইবার আমরা শুরু করব হচ্ছে স্পেশাল বিহেভিয়ারের বেসিসে আমরা যে 4 ধরনের লিগ্যান্ড পাই সেইটা। তাহলে এবার টাইপস অফ লিগ্যান্ড অন দ্য বেসিস অফ স্পেশাল বিহেভিয়ার। কিন্তু টাইপস অফ লিগ্যান্ড বলার আগে একটা কথা বলতে হতো, সেটা তখন বলতে ভুলে গেলাম। সেটা হচ্ছে যে 3 ধরনের আমরা অ্যানায়ন পড়লাম। কী কী পড়লাম? প্রথমটা হচ্ছে IDE টাইপ, তারপরটা হচ্ছে 8 এবং 8, ঠিক আছে। ইক অ্যাসিড থেকে আসলে 8 এবং আস অ্যাসিড থেকে আসলে 8। লিগ্যান্ড হিসেবে যখন এরা ব্যবহার হয়, লিগ্যান্ড হিসাবে এদের নামের বানানটা একটু চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা লাস্টের যে ইটা আছে, ইটা রিপ্লেস করব আমরা ও দিয়ে, ঠিক আছে। তাহলে আইডটাকে আমরা বলবো IDO, এটাকে বলবো ATO, এটাকে বলবো ITO, ঠিক আছে। তাহলে উচ্চারণ হবে লাস্টে ইডো, এরকম একটা থাকবে প্রত্যেকের। এদের লাস্টে থাকবে এটো, এবং এদের লাস্টে উচ্চারণ শেষ হবে কি দিয়ে, ইটো। একটা একটা করে এক্সাম্পল এখন বলে দিই। ধরো Cl-, তাহলে এর নাম ছিল CHLORIDE ক্লোরাইড, এটা হয়ে যাবে ও। তাহলে আমরা ক্লোরাইডো বা ক্লোরিডো যে যেমন উচ্চারণ করে সেটা বলবো। অক্সাইড হলে অক্সাইডো, হাইড্রক্সাইড থেকে হাইড্রক্সাইডো, ঠিক আছে। নাইট্রাইড থেকে নাইট্রাইডো বা নাইট্রিডো বলে অনেকে, ঠিক আছে। সালফাইড SO3 2-, ও আচ্ছা এখানে সালফেট আছে, এটাও লিখেছি, সালফেট, ঠিক আছে। সালফেট লাস্টে ই থাকে, ইটাকে ড্রপ করে আমরা করে দেবো ও, তাহলে নাম হয়ে গেল সালফেটো, ঠিক আছে। নাইট্রেট থাকলে নাইট্রেটো, ঠিক আছে। নাইট্রেট যখন বললাম তখন এখানে নাইট্রাইট বলি, নাইট্রাইট NITRITE হচ্ছে নাইট্রাইট, নাইট্রাস অ্যাসিড থেকে এসছে, আস অ্যাসিড থেকে, তাই জন্য ইটো। এবার এই লাস্টের ইটা হয়ে যাবে ও, তাহলে নাইট্রাইটো, ঠিক আছে। এটা 2004 সালের IUPAC রেকমেন্ডেশন যে লিগ্যান্ড হিসেবে যখন এরা উচ্চারিত হবে তখন এদের নামের আইড, 8 যাই থাকুক না কেন লাস্টের ইটা ড্রপ করে তার বদলে আমরা ও লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার স্পেশাল বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে 4 ধরনের লিগ্যান্ড হয় আমরা জানি। তো প্রথমটা হচ্ছে অ্যাম্বিরেন্টেড, পরেরটা হচ্ছে ফ্লেক্সিরেন্টেড, দুটো একসঙ্গে লিখেছি। উদ্দেশ্য হচ্ছে যে আগে তোমরা ডেফিনেশনগুলো লিখে নাও, তারপর আমি ব্যাপারটা বোঝাতে পারবো আর কি। তো কী লেখা আছে দেখো, প্রথমটাতে অ্যাম্বিরেন্টেড। এমবি কথাটার মানে কি, এই যে এখানে লেখা রয়েছে যে এমবি, তোমরা এমবি ফাইল শব্দটা নিশ্চয়ই শুনেছো। অর্গানিক কেমিস্ট্রিতে যখন তোমরা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল পড়েছো, সেখানে এমবি ফাইল মানে এমন কিছু স্পিসিস যারা বোথ নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল দু রকম পদার্থের মতোই আচরণ করতে পারে। তাহলে যাদের নামের সঙ্গে একটা এমবি বা এমফি কথাটা থাকে, অ্যামফিবিয়ান মানে উভচর, অ্যামফিপ্রোটিক সলভেন্ট বলা হয় জলকে, অ্যামফোটেরিক অক্সাইড যাকে আমরা বাংলায় বলি উভধর্মী অক্সাইড, যারা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুজনের সঙ্গে রিয়াকশন করতে পারে। সুতরাং এমফি, এমবি এই শব্দগুলো যাদের সঙ্গে থাকে মানে তারা দু রকমের বিহেভিয়ার দেখায় আর কি, দু রকম ক্যারেক্টারিস্টিক্স দেখাতে পারে। এবার এখানে স্পেশালিটি হচ্ছে কি, যে কী বলছে দেখো, লিগ্যান্ডস হ্যাভিং মোর দ্যান ওয়ান টাইপ অফ ডোনার অ্যাটম। এই যে মোর দ্যান ওয়ান টাইপ অফ, এইখানটায় আমি আন্ডারলাইন করলাম। মোর দ্যান ওয়ান টাইপ মানে একাধিক ধরনের ডোনার অ্যাটম। একাধিক ধরনের মানে আলাদা আলাদা অ্যাটমের কথা বলা হচ্ছে, যে ডোনার অ্যাটমগুলো আলাদা আলাদা এলিমেন্টের অ্যাটম, ঠিক আছে। তারা কি করে, যে এরকম মোর দ্যান ওয়ান টাইপের ডোনার অ্যাটম থাকে ওদের সঙ্গে, কিন্তু ক্যান ডোনেট only one type of donor atom at a time to one central metal atom। একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমকে অ্যাট এ টাইম মানে সাইমালটেনিয়াসলি একই সাথে একটাই মাত্র মানে এক ধরনের
ডোনার অ্যাটমটাই ডোনেট করতে পারে, যদিও আছে একাধিক ধরনের, কিন্তু মানে একাধিক যদি ডোনার অ্যাটম থাকে আমাদের, আমরা যদি লিগ্যান্ডের আমরা মনোডেন্টেড বাইডেন্টেড এর আগে জেনেছিলাম ইন্ট্রোডাকশানে, তো সেক্ষেত্রে আমরা যদি একাধিক কারোর মধ্যে ডোনার অ্যাটম থাকে তাহলে আমরা তাকে বাইডেন্টেড বলতে পারি, কিন্তু এদেরকে সেরকম বলা যায় না। এক্সাম্পল হচ্ছে দেখো সায়ানাইড CN-, তো CN- এর স্ট্রাকচার হচ্ছে অ্যাকচুয়ালি C ট্রিপল বন্ড N, এবার নাইট্রোজেন একটা লোন পেয়ার থাকে আর কার্বনের নেগেটিভ চার্জ থাকে, তেমন দুজনেরই ইলেকট্রন পেয়ার আছে, তো নাইট্রোজেনও ডোনেট করতে পারে লোন পেয়ার, কার্বনও পারে, কিন্তু মুশকিল হচ্ছে দুজনে একসঙ্গে ডোনেট করতে পারে না। যদি দুজনে একসঙ্গে ডোনেট করতে পারতো আমরা একে বলতাম একটা বাইডেন্টেড বা দ্বিযোজী লিগ্যান্ড, কিন্তু এই ক্ষেত্রে বলা যাচ্ছে না। কি হয় এখানে, এখানে যেটা হয় যে ধরা যাক মেটালকে ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে কে, কার্বন, তখন এইরকম লিখবো আমরা সিম্বলটা, একটা কমপ্লেক্স তৈরি হবে। আর যদি উল্টোটা হয় যে সায়ানাইডের মধ্যে যদি দেখা যায় নাইট্রোজেন তার লোন পেয়ারটা ডোনেট করেছে মেটালকে, তাহলে এরকম হবে, একবার মেটালের সঙ্গে নাইট্রোজেনের বন্ড, একবার মেটালের সঙ্গে কার্বনের বন্ড। সুতরাং এই দুটো বন্ডের নেচার নিশ্চয়ই আলাদা, বন্ড লেন্থ আলাদা, ন্যাচারালি দুটো কম্পাউন্ড সম্পূর্ণ আলাদা, দুটো আলাদা আলাদা কমপ্লেক্স তৈরি হচ্ছে। তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে সেই সমস্ত লিগ্যান্ড যাদের একাধিক ধরনের ডোনার অ্যাটম আছে। একাধিক ধরনের মানে হচ্ছে কি, একটা কার্বন একটা নাইট্রোজেন, দুটোই কার্বনের না দুটোই নাইট্রোজেনের না, একই এলিমেন্টের দুটো ডোনার অ্যাটম হলে আমরা সেটাকে কাউন্ট করব না এই এই টাইপের মধ্যে, অ্যাম্বিডেন্ট টাইপের মধ্যে। তাহলে একাধিক ধরনের ডোনার অ্যাটম থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও এক ধরনের ডোনার অ্যাটম দিয়েই বন্ডটা করতে পারবে। ক্লিয়ার? ফ্লেক্সিডেন্টেড মানে যাদের ডেন্টিসিটি বা যোজ্যতাটা ফ্লেক্সিবল মানে কম বেশি এদিক ওদিক হতে পারে আর কি, যারা খুব রিজিড নয়। তো এখানেও কি হয়, কি বলছে দেখো, সাম লিগ্যান্ডস, কিছু লিগ্যান্ড এরকম আছে হ্যাভিং মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম, যাদের একাধিক ডোনার অ্যাটম থাকে। এখানে আর কিন্তু মোর দ্যান ওয়ান টাইপ লিখছি না, মানে সেম টাইপের হলেও চলবে। তো মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম যাদের আছে, একাধিক ডোনার অ্যাটম আছে, তারা কি করে, ক্যান চেঞ্জ দেয়ার ডেন্টিসিটি, তারা তাদের ডেন্টিসিটি বা যোজ্যতা পরিবর্তন করতে পারে। তো যারা এরকম পারে পরিবর্তন করতে তারা ফ্লেক্সিবল, তাদেরকে আমরা বলি ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে দেখো, খুব কমন আমাদের এক্সাম্পল হচ্ছে সালফেট, SO4 2-। যোজ্যতা নর্মালি কত হয় 2, এমনি নর্মাল কম্পাউন্ডে। এখানে কি হয় দেখো, ধরো এটা মেটাল অ্যাটম, এবার সালফেট, তাহলে সালফেটের ধরো এটা হচ্ছে স্ট্রাকচার, উপরে জায়গাটা কম বলে বন্ডটা একটু ছোটো হয়ে গেল, দেখতে খারাপ লাগছে। এটা হচ্ছে সালফেট, তা সালফেটের দুটো অক্সিজেন নেগেটিভলি চার্জ এটাও, এবার এই অক্সিজেনটা ডোনেট করেছে তার ইলেকট্রন পেয়ার। তাহলে এই যদি কমপ্লেক্স তৈরি হয়, মানে এই যদি বন্ডিংটা নেচারটা হয়, তাহলে এখানে সালফেট হচ্ছে একটা মোনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করছে, কারণ একটাই বন্ড বানিয়েছে, একটাই ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে। আবার যদি এরকম হয় যে ধরা যাক এরকম, এটা O-, এটা O-, এটা অক্সিজেন, ধর আমি আরেকটু ভালো করে যদি লিখতে চাই, আর এখানে ধরো আরেকটা ডাবল বন্ডেড অক্সিজেন আছে, তো 4টে বন্ড হয়েছে। যাই হোক, এখন এই অক্সিজেন লোন পেয়ার দিল, আবার এই অক্সিজেনে তার লোন পেয়ার না, অ্যাকচুয়ালি লোন পেয়ারই বটে, যাই হোক ইলেকট্রন পেয়ার দিল, মাইনাস চার্জ মানে ইলেকট্রন পেয়ার মানে লোন পেয়ারই বটে। তো কী হচ্ছে দেখো, এইখানটাতে আমরা বলবো যে এখানে সালফেট আয়ন দ্বিযোজী, ডেন্টিসিটি 2, এখানে ডেন্টিসিটি কী লিখলাম, ডেন্টিসিটি হচ্ছে এখানে 1, আর এখানে ডেন্টিসিটি হচ্ছে 2। তাহলে কিছু লিগ্যান্ড আছে যাদের একাধিক ডোনার অ্যাটম থাকে, তাদের মধ্যে সালফেট একজন, যারা হচ্ছে নিজেদের ডেন্টিসিটি পাল্টাতে পারে, একবার মোনোডেন্টেড একবার বাইডেন্টেড, এদের এরা হচ্ছে ফ্লেক্সিবল। তার মানে এই নয় যে হ্যাভিং মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম মানে একাধিক ডোনার অ্যাটম থাকলেই সবাই যে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারবে তা কিন্তু নয়। তাই জন্য আমি প্রথমে লিখেছি সাম লিগ্যান্ডস, কিছু লিগ্যান্ড হয় যাদের একাধিক ডোনার অ্যাটম আছে এবং ডেন্টিসিটি চেঞ্জ করতে পারে।
কিছু ডোনার অ্যাটম কিছু লিগ্যান্ড এরকমও আছে যাদের একাধিক ডোনার অ্যাটম আছে কিন্তু ডেন্টিসিটি চেঞ্জ করতে পারে না, সে তাদেরকে আমরা অন্য নামে রাখি, পরে বলছি সেটা। তার আগে আমি দুটো এক্সাম্পল এরকম দিচ্ছি, দেখো মানে এমনি রিয়েল লাইফ এক্সাম্পল আর কি। এমনি তো এখানে বন্ডিংগুলো বোঝানোর জন্য আমি এটা এক মেটালের সঙ্গে একটাই সালফেট দিলাম, এরকমভাবে তো কোনো কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয় না। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড যদি তৈরি হতে হয় তাহলে ধরো এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে। এবার কোবাল্টের এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, 5টা অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়েছে একটা সালফেটের সঙ্গে। তো 6 যদি কোঅর্ডিনেশন নাম্বার হয় কোবাল্টের, তাহলে এই কোবাল্ট এখানে +3 স্টেটে থাকে, আর সালফেটের চার্জ তো -2 হয়, তাহলে ওটা -2 থাকবে। তাহলে এটা 3, এটা 0, এটা -2, তাহলে কত হলো? উপরে +1 হবে, একটা প্লাস চার্জ হবে। এটা একটা ধরো, আর একটা ধরো এরকম একটা কম্পাউন্ড আছে SO4 এই। এখন এখানেও EN মানে ইথিলিন ডাইঅ্যামিন, ওটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, আগের দিন আমরা সংকেত লিখেছিলাম। তাহলে বাইডেন্টেড যদি হয় তাহলে 2 × 2 মানে এর টোটাল ডেন্টিসিটি এইটার কত? 4, মানে এক একটার দুটো করে, দুটো আছে 4। আর তাহলে নিশ্চয়ই এ যদি মানে কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে হয় তাহলে সালফেটের ডেন্টিসিটি 2 হতে হবে এখানে। এটা 3 স্টেটে আছে মানে ওর কোঅর্ডিনেশন নাম্বার 6, ঠিক আছে। কোঅর্ডিনেশন নাম্বার অফ কোবাল্ট 6, এখানেও কোঅর্ডিনেশন নাম্বার অফ কোবাল্ট হচ্ছে 6। তাহলে দেখো এবার -2, আবারও তাহলে এখানে ওপরে প্লাস সাইন হবে, একটা চার্জ হবে, কারণ এটা +3, এটা -2, আর EN হচ্ছে 0। এইবার তাহলে আমাকে বলো যে এইখানে SO4 2- কী হিসাবে কাজ করছে? মোনোডেন্টেড লিগ্যান্ড হিসাবে কাজ করছে। 5টা বন্ড বানিয়েছে ও, আর একটা হচ্ছে সালফেট, টোটাল 6 হয়ে গেল কোঅর্ডিনেশন নাম্বার। এখানে 4টে বন্ড বানাচ্ছে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, আর সালফেট তাহলে কটা বন্ড বানাতে হবে সালফেটকে? 2টো। তাহলে এখানেও বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করছে। যদি আমরা স্ট্রাকচার আঁকতে যাই তাহলে দেখবো আমরা এরকম যে কোবাল্ট তার যে 6 দিকে 6টা বন্ড হবে, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে অক্টাহেড্রাল হয়, এর আগে বলেছিলাম একদিন, আগের ক্লাসে সম্ভবত। তো দেখো অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া, মানে প্রত্যেকটা অ্যামোনিয়ার নাইট্রোজেনটা তাদের লোন পেয়ারটা ডোনেট করেছে, হ্যাঁ। অ্যামোনিয়া NH3 এখানে কোঅর্ডিনেট বন্ড দিচ্ছি আপাতত। দেখো এবার সালফেটটা কী করেছে? আমরা এবার এরকম একটা যদি এঁকে দিই এখানে, ঠিক আছে, তাহলে এখানে O-, এখানে O-। নিচেরটা একটু মুছি, জায়গাটা দেখতে খারাপ লাগছে। তাহলে এই হচ্ছে সেই কমপ্লেক্স যেখানে সালফেট হচ্ছে একটা মোনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করেছে। আর ওইখানে কি আঁকবো? যদি আঁকি কোবাল্ট, তার 6 দিকে 6টা বন্ড, সালফেটটাকে তাহলে আমরা এবার এরকমভাবে আঁকবো, এই যে সালফেট, ঠিক আছে না? আচ্ছা, এর মাথায় প্লাসটা দিতে ভুলে গেছি, মাথায় প্লাস। ইথিলিন ডাইঅ্যামিন কীরকম হয়? NH2, আর মাঝখানে দুখানা CH2। আমরা পরে জানবো যে আমরা এইভাবে লিখবো না, এটাকে আমরা ছোটো করে এরকমভাবে লিখি আর কি, যে EN লিখি, তারপর একটা এরকম দিয়ে দিই, আর এখানে একটা এরকম দিয়ে দিই। এটাও ইথিলিন ডাইঅ্যামিনকেই বোঝায় সংক্ষেপে, সেটা আমরা পরে দেখবো আর কি। যাই হোক, অনেকে আবার এরকমও করে যে এই CH2টাকে না দিয়ে তার পরিবর্তে এটা দিয়ে দেয়, তো এটা মানে CH2 বিভিন্ন রকমভাবে এক্সপ্রেস করা যায়। তো যাই হোক, এবার আমরা দেখতেই পাচ্ছি যে এখানে তাহলে 1 2 3 4 4টে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার ফুলফিল করলো ইথিলিন ডাইঅ্যামিন, আর বাকি দুটো হচ্ছে সালফেট। এখানেও একটা উপরে প্লাস সাইন হবে। যাই হোক, আমাদের মূল যেটা এখানে বিচার্য বিষয় সেটা হচ্ছে যে সালফেট এখানে মোনোডেন্টেড, সালফেট এখানে বাইডেন্টেড, ফ্লেক্সিবল হচ্ছে ওর ডেন্টিসিটি, সুতরাং এটা একটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে দেখো এইখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং লিগ্যান্ড মিলিয়ে একটা রিং তৈরি হয়েছে, রিং 1 2 3 4, আমরা বলবো একটা 4 মেম্বার্ড রিং। এবার এই 4 মেম্বার্ড রিং তৈরি হওয়াটার সঙ্গেই ওই ব্যাপারটা রিলেটেড যেটা আমি একটু আগে বলছিলাম, যে বাইডেন্টেড লিগ্যান্ড হলেই সে হচ্ছে ফ্লেক্সিডেন্টেড, মানে মোর দ্যান 1 ডোনার অ্যাটম থাকলেই সে ফ্লেক্সিডেন্টেড হবে, এটা হয় না। এ হলো কেন ফ্লেক্সিডেন্টেড? কারণ এই যে 4 মেম্বার্ড রিং, আমরা জানি যে 4 মেম্বার্ড রিং মানে সেটা খুবই
কী বলবো লেস স্টেবল বা আনস্টেবল টাইপের অলমোস্ট, কারণ ওখানে মাত্র 90 ডিগ্রি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল থাকে রিংয়ের মধ্যে, যেটা হচ্ছে খুবই একটা অ্যাঙ্গেল স্ট্রেইনটা অত্যন্ত বেশি হয়। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এই সমস্ত পড়ে এসেছি যে 3 মেম্বার্ড 4 মেম্বার্ড রিং খুবই আনস্টেবল হয়, কিন্তু 5 মেম্বার্ড বা 6 মেম্বার্ড রিংটা স্টেবল হয়। তাহলে যেহেতু এরা একটা 4 মেম্বার্ড রিং তৈরি করেছে, সুতরাং এই কম্পাউন্ডটাই একটা স্ট্রেইনড অবস্থায় আছে, মানে এটা খুবই কম একটা এর স্টেবিলিটি। আমরা যদি আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন এরকমও হতে পারে, এরকম দুখানা কম্পাউন্ড দিল, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটার স্টেবিলিটি বেশি, তাহলে আমরা অবশ্যই বলবো যে এই কম্পাউন্ডটার স্টেবিলিটি বেশি। কেন এখানে এরকম কোনো কৌণিক পীড়নযুক্ত কোনো 4 মেম্বার্ড রিং তৈরি হয়নি, নর্মাল ওপেন চেন কম্পাউন্ড তৈরি হয়েছে। কিন্তু এখানে এমন একটা কম্পাউন্ড তৈরি হয়েছে যেটা কিনা সিস্টেমের স্ট্রেইনকে বাড়িয়ে, সিস্টেমের এনার্জি বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই ফার্স্ট কম্পাউন্ডটা এই 2 নম্বর কম্পাউন্ডের থেকে বেশি স্টেবল, এটা 1 নম্বর, আলাদা একটা ঘটনা এখানে বলে ফেললাম। যাই হোক, তাহলে মোট কথা হচ্ছে যে যারা এবার আমি ওই ডিস্টিংগুইশের ব্যাপারটা আসছি, যে কখন আমি বুঝবো যে একটা লিগ্যান্ড যার হচ্ছে মোর দ্যান 1 ডোনার অ্যাটম আছে, তাহলে সে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে নাকি করবে না? কাজ করবে ফ্লেক্সিডেন্টেড হিসেবে যখন সে 4 মেম্বার্ড রিং তৈরি করবে। তখন 3 মেম্বার্ড রিং, এখানে একটা কথা উল্লেখযোগ্য যে 3 মেম্বার্ড রিং কিন্তু তৈরিই হবে না, কারণ বন্ড অ্যাঙ্গেল এত কম 60 ডিগ্রি, যেটা একদমই আনস্টেবল। 4 মেম্বার তবু সামান্য স্টেবিলিটি পায়, কিন্তু তার তুলনায় ওপেন চেন কম্পাউন্ড এখানে অনেক বেশি স্টেবল। তাই সালফেট এখানে প্রেফার করবে যে যাতে করে ও নিজে মনোডেন্টেড হিসেবে কাজ করে, সেইটাও প্রেফার করবে, কিন্তু বাইডেন্টেড হিসেবে কাজ করাটা ও প্রেফার করবে না। ঠিক আছে? আর তাহলে কারা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে? সালফেট চাইছে না করতে, অবভিয়াসলি যারা 5 মেম্বার্ড বা 6 মেম্বার্ড রিং বানাবে তারা করবে। তারা আবার যেহেতু 5 মেম্বার্ড বা 6 মেম্বার্ড রিং অনেক বেশি স্টেবল, তারা আবার মনোডেন্টেড হিসেবে কাজ করবে না, করবেই না। তারা সবসময় বাইডেন্টেড হিসেবে কাজ করবে এবং 5 মেম্বার্ড বা 6 মেম্বার্ড রিং বানাবে। আমরা সেই সমস্ত লিগ্যান্ডগুলোকে এমনি বাইডেন্টেড লিগ্যান্ড বলবো, যে স্ট্রিক্টলি ওরা বাইডেন্টেড লিগ্যান্ড, ওদের মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই, এটা 1। আর 2 নম্বর হচ্ছে ওদেরকে আমরা আরও একটা নামে ডাকি, সেটা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। আমরা এই স্পেশাল বিহেভিয়ারের উপরেই থার্ড যে টাইপ অফ লিগ্যান্ডটা পড়বো সেটা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। তাহলে এখন এখানে যা বললাম সেটা একটু লিখে নিই। তাহলে কি লিখলাম? অল বাইডেন্টেড লিগ্যান্ডস ক্যান নট অ্যাক্ট অ্যাজ ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড হলেই যে সে একবার বাইডেন্টেড একবার মনোডেন্টেড এরকম যে করবে, ফ্লেক্সিডেন্টেডের মতন যে আচরণ করবে, সেটা নাও হতে পারে। কখন কি হয়? ইফ আ 4 মেম্বার্ড রিং ইজ ফর্মড while acting as a bidentate ligand, বাইডেন্টেড লিগ্যান্ডের মতন আচরণ করে যদি কেউ 4 মেম্বার্ড রিং তৈরি করে, যেমনটা সালফেট করলো, দ্য রিং উইল বি লেস স্টেবল, সো দ্য লিগ্যান্ড উড প্রেফার টু বিহেভ অ্যাজ এ মনোডেন্টেড লিগ্যান্ড। যেহেতু রিংটার স্টেবিলিটি কম, রিংয়ের অ্যাঙ্গেল স্ট্রেইন অনেক বেশি, তাই জন্য লিগ্যান্ডটা কী প্রেফার করবে না মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করতেও প্রেফার করবে। কিন্তু ওর মধ্যে দুটো এবিলিটিই আছে, মনোডেন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ বাইডেন্টেড, দুটোই হিসাবেও কাজ করতে পারে, কিন্তু ওর প্রেফারেন্স থাকবে মনোডেন্টেড হিসেবে কাজ করার, কারণ 4 মেম্বার্ড রিং তৈরি হচ্ছে ওখানে, হুইচ ইজ নট সো স্টেবল। কিন্তু যদি ওটা 4 মেম্বার্ড না হয়ে যদি 5 or 6 মেম্বার্ড রিং তৈরি হয়, 5 মেম্বার্ড বা 6 মেম্বার্ড, যেটা তো স্টেবল, তখন কি হবে? দ্যাট রিং or complex will be stable and the ligand in this case behaves as a bidentate ligand only. এইবার কিন্তু লিগ্যান্ডটা কেবলমাত্র বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে, ও আর মনোডেন্টেড হিসেবে কাজ করার মতন ফ্লেক্সিবিলিটি আর দেখাবে না। কেন দেখাবে না? কারণ ও তো একটা স্টেবল পজিশনে এসে গেছে, তাই না? পৃথিবীর যে কোনো সিস্টেম স্টেবিলিটি চায়। ধরা যাক, কি এক্সাম্পল দেবো, ধরা যাক তুমি পড়াশুনো করে যেই আইআইটি পাস করে একটা জীবনের শুরুতেই ধরা যাক তুমি গুগল বা অ্যাডোবি বা মাইক্রোসফটে কাজ পেয়ে গেলে, তা ওইখানে তোমার যদি চাকরি হয়ে যায় শুরুতেই, তাহলে তার থেকে বেটার কোম্পানি আজকে ডেটে আর কি হতে পারে না। সুতরাং তুমি নিজেকে অনেক স্টেবল মনে করবে। তো স্টেবল যদি তুমি নিজেকে মনে করো, তাহলে তুমি সেই কোম্পানিতেই থেকে যেতে চাইবে, সেটা ছেড়ে অন্য কোনো বেটার অপশান যেহেতু নেই, কারণ ওই কোম্পানিগুলো যেহেতু আজকে ডেটে বেস্ট, সুতরাং সেখানেই থেকে যেতে চাইবে। তাহলে যেখানে আমরা স্টেবিলিটি পাবো, আমরা সেখানেই রিজিড হয়ে থেকে যেতে চাই, স্টেবিলিটিটাকে আমরা কি বলবো, ওটাকে মেনটেন করতে চাই। কিন্তু কেউ যদি আজকে হঠাৎ করে শুরুতেই খুব একটা কম দামি একটা চাকরি পেলো, তাহলে তার টার্গেট সবসময় থাকবে
যে সেই কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানি, সেই কোম্পানি চেঞ্জ করে আরেকটা কোম্পানি, মানে একটাই কোম্পানিতে ওকে কাজ করতে হবে এই রকম রিজিডিটিও দেখাবে না। কোম্পানি চুজ করার ক্ষেত্রে ও নিজেকে অনেক ফ্লেক্সিবল করে তুলবে, তাই না? তাহলে ফ্লেক্সিবিলিটি তারাই দেখায় যাদের কাছে কোনো উপায় থাকে না, মানে মানে ওদেরকে ফ্লেক্সিবল হয়ে হয়ে একটা স্টেবল জায়গায় যেতে হবে, তখন এর কাছে চয়েস আসবে, ও যখন ফ্লেক্সিবল হবে যে আমি 4 মেম্বার রিং বানাবো না আমি মনোরেন্টেড হিসেবে কাজ করব, তখন দুটো চয়েসের মধ্যে বেটার চয়েসটাকেও বেছে নেবে। কিন্তু যারা শুরুতেই দেখছে যে আমি একটা স্টেবল জায়গায় চলে গেছি, সে আর ওই ফ্লেক্সিবিলিটি দেখাবে না যে আর একটা চয়েসে গিয়ে দেখি কেমন, ওইটা করার মতন তার আর কোনো ইচ্ছে থাকবে না। সুতরাং সে প্রথম থেকেই একদম ফিক্সড। তাই জন্য তারা যারা 5 or 6 মেম্বার রিং বানাবে তারা কেবলমাত্রই বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবেই কাজ করবে। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি বলি, যে ধরো কপার EN হোল টুয়াইস, ঠিক আছে, 2+, এরকম যদি কোনো একটা কমপ্লেক্স হয়, কপারের এখানে ভ্যালেন্সি 2, কপারের এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4, তো আমি একটু মুছে নিই। তো এরকম হবে, দেখো কপার 4 হচ্ছে ওর কোঅর্ডিনেশন নাম্বার, NH2 নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে বন্ড করেছে। এবার এই CH2 NH2, আবার এখানেও তাই NH2 CH2 আর এখানে NH2, নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করেছে 2+। আমরা দেখতে পাচ্ছি এখানে, খুব ভালো করে লক্ষ্য করো, 1 2 3 4 5, দুখানা CH2 আছে না, তাহলে 1 2 3 4 5 একটা 5 মেম্বার রিং তৈরি হয়েছে। আবার এদিকেও 1 2 3 4 5 দুখানা 5 মেম্বার রিং তৈরি হয়েছে। তাহলে আমাদের থার্ড টাইপ হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। আমরা একটু আগেই ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কারা হতে পারবে না সেটা বলতে গিয়েই আমরা আস্তে আস্তে চিলেটিং লিগ্যান্ডের দিকে প্রবেশ করছিলাম। তো চিলেটিং কারা হবে, দেখো বাইডেন্টেড অর পলিডেন্টেড লিগ্যান্ড। এবার পলিডেন্টেড মানে এখানে যাদের ডেন্টিসিটি মোর দ্যান 1 তারাই পলিডেন্টেড, কিন্তু এক্ষেত্রে বাইডেন্টেড যেহেতু আলাদা করে লেখা হচ্ছে, তাই পলিডেন্টেড মানে এখানে ট্রাইডেন্টেড, টেট্রা, পেন্টা এবং হেক্সাডেন্টেডকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত লিগ্যান্ডস হুইচ ডোনেটস 2 or more ইলেকট্রন পেয়ার্স টু সেন্ট্রাল মেটাল অ্যাটম। যদি বাইডেন্টেড হয় তাহলে 2টো ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, আর তার থেকে বেশি হয়ে গেলে মোর দ্যান 2, সাচ দ্যাট এমনভাবে ডোনেট করবে যাতে করে রিং ব্র্যাকেটে 5 or 6 মেম্বার ইজ ফর্মড। ঠিক আছে, তাহলে যারা যে সমস্ত বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড একাধিক ইলেকট্রন পেয়ার ডোনেট করছে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে, এমনভাবে ডোনেট করছে যাতে করে 5 মেম্বার বা 6 মেম্বার রিং তৈরি হচ্ছে, তো সেই ধরনের লিগ্যান্ডগুলোকে আমরা বলছি চিলেটিং লিগ্যান্ড। এদের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে যে প্রসেস অফ ফর্মেশন অফ রিং, এই যে রিং তৈরি হচ্ছে, এই রিং তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় চিলেশন। চিলেশন শব্দটার সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত, ক্লাস 11-এ হাইড্রোজেন বন্ডিংয়ে তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, সেখানে এরকম রিং তৈরি হয়, আমরা ওইটাকে চিলেশন বলি। রিং যেটা তৈরি হয় সেটাকে বলা হয় চিলেট, বা অনেকে চিলেট কমপ্লেক্স বলতে পছন্দ করে, চিলেট বললেই হবে। বলছে 3 or 4 মেম্বার্ড রিংস আর আনস্টেবল অর লেস স্টেবল। 3 মেম্বারগুলো একেবারেই আনস্টেবল, 4 মেম্বারগুলো খুবই কম স্টেবল। তারপর বলছে কমপ্লেক্স কন্টেইনিং চিলেট, মানে যে সমস্ত কমপ্লেক্সে এরকম চিলেট থাকে, মানে এরকম রিং তৈরি হয় 5 বা 6 মেম্বার, তারা হচ্ছে মোর স্টেবল দ্যান নর্মাল কমপ্লেক্স। নর্মাল কমপ্লেক্সের থেকে বেশি স্টেবল হয় যদি 5 বা 6 মেম্বার রিং হয়। এখানে একটা কথা মনে রাখা দরকার, যদি 4 মেম্বার রিং হয় বা 3 মেম্বার হলে তো আনস্টেবলই হবে, 4 মেম্বার হলে কিন্তু কম স্টেবল হয়ে যাবে। যেটা আমরা ফ্লেক্সিডেন্টেড দেখছিলাম যে ওরা চাইছে না ওটা হতে, ওরা মনোরেন্টেড হতে চাইছে, তখন মনোরেন্টেডটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটা আমরা নর্মাল কমপ্লেক্স বলছি, মানে সব কটা যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তো 4টেই মনোরেন্টেড, যদি 6 হয় তো 6টাই মনোরেন্টেড, তাদেরকে আমরা এখানে এই নর্মাল কমপ্লেক্স বলতে ওইটাকে বোঝাচ্ছি আর কি। তো যদি চিলেট তৈরি করে তাহলে চিলেট ইজ মোর স্টেবল দ্যান নর্মাল কমপ্লেক্স। আর যদি 3 বা 4 মেম্বার রিং হয় ওটাকে আমরা চিলেট বলছিই না, কারণ ওটা অনেক লেস স্টেবল। আর বলছে দ্য ইনক্রিজড স্টেবিলিটি অফ কমপ্লেক্স ডিউ টু চিলেশন। এই যে চিলেশন হচ্ছে মানে 5 বা 6 মেম্বার রিং তৈরি হচ্ছে, তাতে করে এই যে আমরা বলছি যে মোর স্টেবল হবে, স্টেবিলিটি বাড়বে, এই স্টেবিলিটি বেড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাকে বলা হয় চিলেট এফেক্ট। ঠিক আছে, চিলেশন হওয়ার জন্য স্টেবিলিটি বাড়ছে, তাই জন্য আমরা এটাকে বলছি চিলেট এফেক্ট। এটা কপি করো, আমি কিছু এক্সাম্পলস বলছি। তাহলে এক্সাম্পল হচ্ছে, দেখো আমরা যদি ইথিলিন ডাইয়ামিনের কথাই বলছিলাম একটু আগে, যে ইথিলিন ডাইয়ামিন এরকম দেখতে হয়, NH2 CH2 CH2 NH2। তো এইটা যদি কোনো মেটালের সঙ্গে
কমপ্লেক্স তৈরি করে, আমি লোন পেয়ারগুলোকে যদি এরকম নিচের দিকে দেখাই তাহলে আমি এটা বলতে পারবো যে ডোনেট করলো, এইটা ডোনেট করলো। তাহলে এরকম যদি একটা কমপ্লেক্স তৈরি হয়, এম এর মাথায় চার্জ n প্লাস হতে পারে, তাহলে বাইরে আমরা n প্লাস লিখবো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 মেম্বার একটা রিং তৈরি হয়েছে। হ্যাঁ, এবার এটা ঘটনা যে এই 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 ইথিলিন ডাইমিনের স্ট্রাকচার এরকম হয় না, এরকম লিনিয়ার হয় না, ঠিক আছে। লিনিয়ার হলে পরে যদি কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখি যে এরকম অনেকজন মেম্বার আছে কিন্তু বাকিটা পুরোটাই এরকম লিনিয়ার, এরকম একটা 3 মেম্বার মতন একটা চলে আসছে, তখন কিন্তু আমরা সেটাকে 3 মেম্বার রিং হিসাবেই কনসিডার করব, এটা কিন্তু মনে রাখবে। তো এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম হয় না। মানে আমি যদি আরেকটু ভালো করে দেখাতে চাই, ধরো আমি কপার En2 2+ এই স্ট্রাকচারটা দেখাতে চাইছি, এটার স্ট্রাকচার। তাহলে এখানে কপার আর ইথিলিন ডাইয়ামিন, তো তাহলে এই যে NH2 আর এই যে NH2, নাইট্রোজেন তাদের লোন পেয়ার ডোনেট করেছে। এবার এখানে একটা মিথিলিন আর একটা মিথিলিন, তারপরে এই বন্ড হয়েছে। তাহলে আমরা বলবো যে NH2 CH2 CH2 NH2 এইটা। তাহলে এবার আমরা দেখছি 1 2 3 4 5 মেম্বার রিং তৈরি হয়েছে, ঠিক আছে। আর একটা ইথিলিন ডাইমিন এদিকে আছে, তো সেটাও একটা এরকম তৈরি করবে। তাহলে এখানে একটা CH2, এখানে আর একটা CH2, এই, ঠিক আছে। এইবার ব্যাপারটা অনেকটা ভালো হয়েছে দেখতে। তাহলে এবার দেখো, তাহলে দুখানা 5 মেম্বার রিং তৈরি করেছে দুটো লিগ্যান্ড। এখানে একটা কথা খুব উল্লেখযোগ্য যে একটা লিগ্যান্ড, হ্যাঁ, একটা সিঙ্গেল লিগ্যান্ড কতগুলো, একটা সিঙ্গেল লিগ্যান্ড যে রিংটা তৈরি করেছে, চিলেট রিংটা তৈরি করছে, সেই চিলেট রিংয়ে কটা রিং তৈরি করবে সেইটার একটা ফর্মুলা আছে। আমরা এরকম লিখি যে নাম্বার অফ চিলেট রিং ইকুয়াল টু ডেন্টিসিটি, লিগ্যান্ডের ডেন্টিসিটি -1, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে পরবর্তীকালে। তো দেখো, ইথিলিন ডাইয়ামিনের ডেন্টিসিটি কত? 2, তাহলে 2 - 1 মানে কত? 1। তাহলে একটা ইথিলিন ডাইয়ামিন কটা রিং তৈরি করবে? একটা রিং। একটা ইথিলিন ডাইয়ামিন একটা রিং তৈরি করেছে, আরেকটা ইথিলিন ডাইয়ামিন আরেকটা রিং তৈরি করেছে, ঠিক আছে। আমরা আরও এক্সাম্পল দেখি, 2 নম্বর, এটাকে এ বলো, আগেরটা ছেড়ে দাও, ওটা না লিখলেও হবে। 2 নম্বর, ধরো আমরা এক্সাম্পল দেবো অক্সালেট আয়ন, অক্সালেট। দেখো অক্সালেটের লাস্টে ATE আছে না? আমি বলছিলাম একটু আগে যে যদি এদের নাম বলতে হয়, ইথিলিন ডাইয়ামিনটা অ্যানায়নিক না, এটা নিউট্রাল, তাই ওর নাম কেন এরকম হলো সেটা আমরা নেক্সট স্টেজে আলোচনা করব, যখন আমরা অ্যাকর্ডিং টু ডেন্টিসিটি যখন আমরা ভাগ করব তখন। এইটা এখন বলে দেওয়া যায় যে লাস্টে ATE আছে মানে সেটা অক্সালেটো নাম হয়ে যাবে যখন আমরা একে লিগ্যান্ড হিসেবে ব্যবহার করব। তা COO-, তো কীরকম হয়? COO আর এখানে একটা মাইনাস চার্জ আর একটা COO-। এই এবার দেখো একটা যদি মেটাল অ্যাটম এখানে থাকে Mn+, তাহলে এইটা ডোনেট করলো, এটাও ডোনেট করলো, তাহলে 1 2 3 4 5 মেম্বার রিং হয়েছে আবার, তার মানে চিলেট রিং তৈরি হয়েছে, তার মানে এটা স্টেবল। তার মানে এই যে পার্টিকুলার বাইডেন্টেড লিগ্যান্ড অক্সালেটো, ও জীবনে কোনো দিন মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে না, অর্থাৎ এটা ফ্লেক্সিডেন্টেড না। তাহলে কোনো একটা লিগ্যান্ডকে দেখে যদি তার মাথায় চার্জ 2- থাকে, বা 2- যদি চার্জ নাও থাকে, মানে যদি দুটো ডোনার অ্যাটম থাকে, একটা নিউট্রাল একটা চার্জড হতে পারে, তো যদি আমরা দেখি যে 5 বা 6 মেম্বার রিং তৈরি হচ্ছে, তার মানে সে সবসময় বাইডেন্টেড হিসেবেই কাজ করবে এবং চিলেট তৈরি করবে, কখনোই মনোডেন্টেড তৈরি করবে না। কেন করবে না? কারণ চিলেটটা অনেক বেশি স্টেবল। একটু আগে আমরা দেখলাম চিলেট এফেক্ট আমরা যাকে বলছি, যে চিলেট তৈরি হলে তার স্টেবিলিটি নর্মাল কমপ্লেক্সের থেকে একটু বেশি হয়। থার্ড একটা এক্সাম্পল আমরা দেখবো, সেটাকে আমরা বলবো, আচ্ছা আমরা এই কম্পাউন্ডটার নাম আমরা আগে শুনেছি কিনা জানি না, গ্লাইসিন হচ্ছে একটা সবথেকে ছোট আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিডগুলো সম্পর্কে আমাদের পরে পড়তে হবে অর্গানিক কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে। তো NH2 CH2 COOH হচ্ছে গ্লাইসিনের সংকেত। অ্যামাইনো অ্যাসিড, তাহলে অ্যামাইন বা অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড দুটো গ্রুপই থাকতে হবে। এখান থেকে একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে আমরা এরকম লিখি NH2 CH2 COO-। এইটার গ্লাইসিন থেকে তৈরি হওয়া, মানে H+ বেরিয়ে গেছে, তার কনজুগেট বেস,
তাহলে এটার নাম অ্যাকচুয়ালি নর্মাল নেম হচ্ছে গ্লাইসিনেট আয়ন, আবারও লাস্টে ATE আছে। তাই যদি হয় তাহলে অ্যাজ এ লিগ্যান্ড যখন এটা উচ্চারণ হবে তখন এর নাম হবে গ্লাইসিনেটো। তো গ্লাইসিনেটাও ওরকম, ধরো NH2 CH2 CO O মাইনাস, এখানে মেটাল আছে Mn প্লাস, লোন পেয়ার ডোনেট করলো, O মাইনাস ডোনেট করলো, তাহলে 1 2 3 4 5, আবারও 5 মেম্বার রিং হয়েছে, চিলেট তৈরি হয়েছে। তাহলে এটাও একটা এমন বাইডেন্টেড লিগ্যান্ড যে কিনা ফ্লেক্সিডেন্টেড হিসেবে কাজ করবে না, কেবলমাত্রই বাইডেন্টেড হিসেবে কাজ করবে। এবার যে টোটাল 3টে এক্সাম্পল আমি বললাম, 3টে এক্সাম্পলের একটা স্পেশালিটি আছে, এরা সবাই হচ্ছে বাইডেন্টেড। তার মধ্যে গ্লাইসিনেট হচ্ছে এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ড যার একটা ডোনার অ্যাটম হচ্ছে নেগেটিভ চার্জ আর একটা ডোনার অ্যাটম হচ্ছে নিউট্রাল। অক্সালেটো দুটোই ডোনার অ্যাটম নেগেটিভলি চার্জড, আর প্রথম যেটা দিলাম ইথিলিন ডাইয়ামিন দুটোই ডোনার অ্যাটম নিউট্রাল। ঠিক আছে, তাহলে দুটোই নিউট্রাল, একটা নিউট্রাল একটা চার্জড নেগেটিভলি চার্জড, আর ওখানে হচ্ছে দুটোই নেগেটিভলি চার্জ। এরকম কোয়েশ্চেন এইচএস পরীক্ষাতে সম্ভবত এসেছিল একবার, যে এমন একটা লিগ্যান্ডের বাইডেন্টেড লিগ্যান্ডের নাম বলো যার একটা ডোনার অ্যাটম নিউট্রাল আর একটা হচ্ছে চার্জড। ঠিক আছে, তাহলে আমরা এই 3টে এক্সাম্পলকে পাশাপাশি রাখি আর কি। আমি এখানে আর বেশি এক্সাম্পল দেবো না চিলেটিং লিগ্যান্ডের। আমরা প্রথমে যখন অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড বললাম সেখানেও আমি একটাই এক্সাম্পল দিয়েছি, খুব বেশি দিইনি। এর কারণ হচ্ছে বুঝতেই পারছো যে যত বাইডেন্টেড ট্রাইডেন্টেড টেট্রাডেন্টেড হবে তত হচ্ছে রিং মেম্বার 5 6 এরকমই হবে, ফলে এরা সবাই চিলেটিং লিগ্যান্ড। তাহলে আমরা যখন ডেন্টিসিটির বেসিসে যখন আমরা ভাগগুলো করব, সেখানে যখন আমরা বাইডেন্টেড ট্রাইডেন্টেড টেট্রা পেন্টা হেক্সাডেন্টেডগুলো পড়বো, তারা অলমোস্ট সবাই চিলেটিং লিগ্যান্ড হবে। তা এবার বাকি এক্সাম্পলগুলো আমরা ওই হেডিংয়ের আন্ডারে পড়বো যেগুলো কিনা চিলেটিং লিগ্যান্ড। আর অ্যাম্বিডেন্ট যেগুলো পড়েছি তাদেরও ম্যাক্সিমামগুলোই মোনোডেন্টেড হয়, কিছু বাইডেন্টেড থাকে। তাহলে আমরা যখন ডেন্টিসিটির বেসিসে আমরা যখন মোনোডেন্টেড লিগ্যান্ড পড়বো, সেইখানে আমরা কি করব, যারা একদম পিওরলি মোনোডেন্টেড তাদের কথা বলবো, যারা অ্যাম্বিডেন্টেড তাদের কথা বলবো, ইভেন যারা ফ্লেক্সিডেন্টেড তারা তো 4 মেম্বার রিং তৈরি করে, তাদের তো ওই ডেন্টিসিটির 2টা তো খুব একটা স্টেবল না, তারা মোনোডেন্টেড হিসেবেই আচরণ করতে পছন্দ করে। তো তাদেরকেও আমরা ওইখানে আলোচনা করব, সেখানে আমরা বেশ কিছু এক্সাম্পল পড়বো। আপাতত এটা কপি করো। আচ্ছা, এবার স্পেশাল বিহেভিয়ার অফ লিগ্যান্ডসের উপরে বেস করে 4th যে টাইপ ব্রিজিং লিগ্যান্ড। ব্রিজিং লিগ্যান্ডটা সম্ভবত আমরা পলিনিউক্লিয়ার কমপ্লেক্স বলার সময় বলেছিলাম যে দুটো পলিনিউক্লিয়ার মানে মোর দ্যান ওয়ান সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে, সেই দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটমকে কানেক্ট করবে, তাদের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করবে যে লিগ্যান্ডগুলো, তারা হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডস হুইচ অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন 2 সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন আর কল্ড ব্রিজিং লিগ্যান্ড। এবার জেনারেলি যারা ব্রিজিং লিগ্যান্ড হিসেবে কাজ করে, আমরা এখানে দুখানা সেন্ট্রাল মেটাল অ্যাটম দেখিয়েছি। সেন্ট্রাল মেটাল অ্যাটম দুটোর বদলে 3টেও হতে পারে, 4টেও হতে পারে, কিন্তু ব্রিজ করবে যারা, সেই লিগ্যান্ডগুলো দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাঝখানে থাকবে। এবার কারা এইভাবে কাজ করতে পারে ব্রিজিং লিগ্যান্ড হিসেবে, ব্রিজ হিসাবে? জেনারেলি যারা কাজ করে তারা সবাই হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড, কিন্তু তাদের মধ্যে মোর দ্যান ওয়ান, একের বেশি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হয়। ধরো অ্যামোনিয়া NH3, তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটাই লোন পেয়ার আছে, তাহলে ও মোনোডেন্টেড হিসেবে কাজ করতে পারবে কিন্তু ব্রিজিং হিসেবে কাজ করতে পারবে না। কিন্তু তুমি যদি ভাবো যে OH মাইনাস আয়ন, হাইড্রক্সাইড, অ্যামাইড, এদের ক্ষেত্রে দুটো করে লোন পেয়ার আছে। তো যাদের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান, বা ধরো অক্সিজেন, নাইট্রোজেন, এই যে অ্যাটম, মলিকিউলগুলো O2 N2, এদেরও মোর দ্যান ওয়ান লোন পেয়ার আছে, তা এরাও হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। কিন্তু জেনারেলি কিন্তু নর্মাল অবস্থায় নাইট্রোজেন মানে N2, যাকে আমরা লিগ্যান্ড হিসেবে নাম বলতে গেলে তার নাম আমরা বলি ডাইনাইট্রোজেন, ডাই অক্সিজেন, এদের একাধিক লোন পেয়ার থাকলেও নর্মালি এরা মোনোডেন্টেড, কিন্তু এরা যখন পলিনিউক্লিয়ার কমপ্লেক্সে চলে আসে তখন এরা ব্রিজ হিসেবে কাজ করতে পারে। তাহলে জেনারেলি মোনোডেন্টেড লিগ্যান্ডস হ্যাভিং অ্যাট লিস্ট 2 লোন পেয়ার অফ ইলেকট্রন, so that আচ্ছা, এখানে সেন্টেন্সটা একটু মাঝখানটা মিসিং হয়ে গেছে। এখানে আমি লিখছি জেনারেলি মোনোডেন্টেড লিগ্যান্ডস হ্যাভিং অ্যাট লিস্ট 2 লোন পেয়ার অফ ইলেকট্রনস ক্যান অ্যাক্ট অ্যাজ ব্রিজিং লিগ্যান্ড। এইটুকু বাদ হয়ে গেছে, তোমরা লিখে নাও, ঠিক আছে? সো দ্যাট ইট গেটস কোঅর্ডিনেটেড উইথ 2 সেন্ট্রাল মেটাল অ্যাটম, যাতে করে ওরা দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটমকের সঙ্গে একই সঙ্গে
কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। এবার দুটো এখানে আমি কমপ্লেক্সের এক্সাম্পল দিয়েছি, আর কোন কোন লিগ্যান্ড ব্রিজ হিসেবে কাজ করতে পারে তাদের কতগুলোর নাম লিখেছি এখানে। ডাইনাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রাজিন, হাইড্রক্সাইড, অ্যামাইড। লিগ্যান্ড হিসেবে নাম হাইড্রক্সাইডো, অ্যামাইডো, ক্লোরিডো, ফ্লুরিডো। এটা পারক্সাইড, তো পারক্সাইডো, সুপার অক্সাইডো। এটা কার্বন মনোক্সাইড, যার লিগ্যান্ড হিসেবে নাম কার্বনিল, ব্র্যাকেটে লিখে রাখতে পারো কার্বনিল। এটা নাইট্রাইটো, সালফেটো। ঠিক আছে, এরা হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড হিসেবে কাজ করে। তাহলে আমরা আজকে কমপ্লিট করলাম হচ্ছে স্পেশাল বিহেভিয়ারের উপরে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। নেক্সট ভিডিওতে আমরা শুরু করব আপন ডেন্টিসিটির উপর বেস করে মনোডেন্টেড, বাইডেন্টেড। সেখানে আমরা প্রচুর এক্সাম্পলস পড়বো আর কি, এবং পাশাপাশি তাদের নামগুলো। আজকে আমি যেমন নামগুলো এখানে জাস্ট মুখে বললাম, আমি পরের দিন ওগুলো নামের স্পেলিংগুলো লিখে লিখে সেইগুলো বলবো আর কি। তো সেইটা হয়ে গেলে পরে তারপরে আমরা ফার্দার যে বন্ডিংয়ের উপরে বেস করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ এইটা পড়বো। তো সম্ভবত নেক্সট ভিডিওতে এটা অবশ্যই শেষ হবে না, আরও একটা ভিডিও তারপরে লাগবে। লিগ্যান্ডটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, তারপরে পরবর্তী জিনিসগুলো আমাদের আইসোমেরিজম বলো বা নোমেনক্লেচার বা তারপরে ভিবিটি, সিএফটি, অনেক সেগুলো ইজিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করা যায় আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও আর শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।